এই ভ্যালির মাত্র ৩ বছরে হাজার কোটি টাকার ব্যবসা, অর্থ আত্মসাতে মুন্সিয়ানা দেখিয়েছে ধামাকাও। গ্রাহকের মতো বিশ্বাসী কাল হয়েছে পণ্য সরবরাহকারীদের। এখন উনাকে যখন অ্যারেস্ট করা হলো আমরা পুরাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম। পাওনাদার থেকে দূরে সরে যাওয়ার জন্য এরকম কৌশল অবলম্বন করবে এরকম কখনো মনে হয় নাই। যদি কোম্পানির এগেনস্টে গভর্নমেন্ট কোনো ধরনের ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে আমাদের বিলটার জন্য বিপদে পড়ে যাবে। জনগণকে বলবো যেন লোভে পা না ফেলে। বদলেছে গ্রাহক প্রতারণার কৌশল, বদলায়নি তদারকির পদ্ধতি। বাণিজ্য মন্ত্রণালয়কে অবশ্যই এটা খতিয়ে দেখতে হবে। অন্য রেগুলেটরি বডি যেগুলি আছে তাদেরকে এখানে ভূমিকা নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা নিয়ে ভুল তথ্যে প্রবাসীদের বিক্ষোভ, আগ্রহ শুধু মডার্না ও ফাইজারে, অনুমতি থাকলেও নিতে চান না অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। মাত্র 50 থেকে 100 টাকায় মিলছে বিশ্বখ্যাত ব্র্যান্ড লরিয়েল মেরিকার কসমেটিক্স। ব্যবহার হয় ক্ষতিকর কেমিক্যাল, ছড়িয়ে পড়ছে পার্লার, সেলুন আর স্পাগুলোতে। রাজধানীতে সক্রিয় চাকরির নামে অর্থ আত্মসাৎ চক্র, গ্রেপ্তার 3। চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা পরিচয় প্রতারণা, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মিশরের পর ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, উজবেকিস্তান। ইউরোপেও নতুন রুট চালুর পরিকল্পনা বাংলাদেশের। এবং প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে উজ্জীবিত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা, নতুন কমিটি দেওয়ার আশা, পদ পেতে নিউ ইয়র্কে শোডাউন। গ্রেপ্তার নয়, সরকারি উদ্যোগে ই ভ্যালি সংকট সমাধান করা যেত কিনা সে প্রশ্ন রাখছেন প্রতিষ্ঠানটির পণ্য সরবরাহকারীরা। তাদের মতে ব্যবসা চালু রাখলেই বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকতো তাদের। হাজার কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসে ষড়যন্ত্র থাকতে পারে বলেও মনে করেন অনেকে। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। মার্চেন্টদের কাছ থেকে পণ্য কিনে অনলাইনের মাধ্যমে গ্রাহকদের কাছে বিক্রি করত ই ভ্যালি। প্রতিষ্ঠানটির কর্ণধার দম্পতি গ্রেফতার হওয়ার পর মাথায় হাত উঠেছে এমন হাজার হাজার মার্চেন্টদের। প্রতিষ্ঠানটির কাছ থেকে কোটি কোটি টাকা পাওনা থাকায় তৃতীয় পক্ষ নিয়োগের মাধ্যমে হলেও ব্যবসা চালিয়ে নেওয়া যেত কিনা সে প্রশ্ন তাদের। একটা রুলস করে যদি এই কোম্পানিটাকে উনাকে যদি মুক্তি দেওয়া হয়, আমার বিশ্বাস এখান থেকে রাসেল ভাই রিকভার করতে পারবে। আমরা চাই গভর্নমেন্ট কোনো থার্ড পার্টি নিয়োগ করে হলেও ইভ্যালিকে চালু রাখুক এবং আমাদের সাথে বিজনেস ট্রানজ্যাকশন চলুক। ব্যবসায়ীরা বলছেন করোনাকালে বিভিন্ন খাত প্রণোদনা পেলেও পায়নি ই কমার্স। সংকট কাটাতে সরকারের সুনজরের প্রত্যাশা তাদের। সরকার এই মুহূর্তে একটা প্রণোদনার ব্যবস্থা যদি করে দেয় অন্যান্য ব্যবসায়ীদের মতো, এক, আর দ্বিতীয়ত হলো ওনাকে আরও বেশি নজরদারিতে রেখে কীভাবে যেন মার্চেন্ট, আমরা যারা মার্চেন্ট আছে বা অনেক কাস্টমার আছে, এরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওনাকে নজরদারিতে রেখে ওনাকে বিজনেসে আবার করার সুযোগ দিয়ে দেয়, এটাই আমরা চাই। হাজার কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারকে 3 লক্ষ টাকার মামলায় ফাঁসানোর পেছনে চক্রান্ত রয়েছে বলেও দাবি কারো কারো। 100 কোটি টাকা তার কাছে কাস্টমাররা পায়, সেলাররা পায়, সেইটা পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তির মামলাতে সে অ্যারেস্ট হবে, এটা আসলে আমাদের কাছে স্বাভাবিকভাবে বোধগম্য না। এটা আমাদের কাছে যেটা মনে হয় যে এটা একটা ষড়যন্ত্র। ই ভ্যালির ব্যবসা বন্ধ হলে পরিবার নিয়ে পথে বসতে হবে বলছেন এই ব্যবসায়ীরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আরেক ই কমার্স প্রতিষ্ঠান ধামাকার কাছে প্রায় 200 কোটি টাকা আটকে আছে বলে দাবি করেছে পণ্য সরবরাহকারীরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, পাওনা প্রায় 200 কোটি টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করছে ধামাকার মালিক পক্ষ। এমন অভিযোগ সম্পর্কে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টার পরও ধামাকার 4 শীর্ষকর্তার কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ধামাকা নামের মতো অর্থ হাতিয়ে নেয়াতেও মুন্সিয়ানা দেখালো অনলাইন ভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানটি। বিভিন্ন আইটেমের পণ্য বাজার দরের চেয়ে প্রায় অর্ধেক দামে বিক্রির লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 100 কোটি টাকার বেশি। আর সেখানে পণ্য সরবরাহ করে 200 কোটি টাকা পাচ্ছেন না ব্যবসায়ীরা।
এত কম দামে কিভাবে পণ্য বিক্রি করবে এমন প্রশ্নে সরবরাহকারীদের কাছে প্রতিষ্ঠানটি দেখিয়েছিল নিজস্ব সম্পত্তি থেকে ভর্তুকি দেওয়ার প্রলোভন। 10 দিনে পণ্যের দাম পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পার হয়েছে 160 দিন। এই অবস্থায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলছেন টাকা ফেরত পাওয়ার আশাতেই আইনের আশ্রয় নেননি তারা। শুরুতে তারা আমাদেরকে জানায় যে আমরা 200 কোটি টাকা দিয়ে ই কমার্সটা শুরু করছি, তো আমাদের ফান্ড ড্রাই হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি এই টাকাটা তারা কখনোই কোম্পানিতে ইনভেস্ট করে নাই। 10 কর্মদিবস এখন 160 কর্মদিবসে অতিবাহিত হয়েছে। এপ্রিল 2021 হইতে ধামাকার নির্দেশিত গ্রাহকদের নিকট পণ্য সরবরাহ বাবদ সেলারদের বাকি পাওনা প্রায় 200 কোটি টাকা। এত টাকা আটকে যাওয়ায় নিঃস্ব হওয়ার আশঙ্কা করে স্থগিত রাখা প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব খুলে দেওয়ার দাবি জানান তারা। কোম্পানির 2 জন মালিকের মধ্যে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব জসিমউদ্দিন চিশতি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি তার কোনো প্রতিশ্রুতি এই পর্যন্ত রক্ষা করেননি। ওনারা যদি অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করে দিলে হচ্ছে ওনার ইন্টেনশন আরও খারাপ হয়, তাহলে গভর্নমেন্ট অ্যাকাউন্ট আনফ্রিজ করবে না। আমরা তাদের কাছে সেই দাবিটাই করছি যে অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করে দেওয়ার পাশাপাশি ওনাদের ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন কর্তৃপক্ষ বিশেষ বিবেচনা রাখে। এসব অনিয়ম সম্পর্কে জানতে যোগাযোগ করতে গেলে দেখা যায় ধামাকার এমডি জসিমউদ্দিন চিশতি ব্যবহার করেন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের একটি মুঠোফোন নম্বর, কিন্তু তিনি সহ প্রতিষ্ঠানটির 4 শীর্ষ কর্মকর্তার কেউই রিসিভ করেননি ফোন কল। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ই-ভ্যালির মতো প্রতারণা করে এমন ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান বলেন, সামাজিক মাধ্যম ব্যবহার করে যারা মানুষকে ঠকিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না। কারণ আমরা চাই ডিজিটাল প্ল্যাটফর্মে ই কমার্স এটি আরও দেশের মধ্যে এটি প্রসারিত হোক এবং এটা সুফলও পাচ্ছে অনেক। কিন্তু যারা এই প্রতারণাগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতারক চক্র যদি আমরা 2, 4, 5টা 10টা এইভাবে ধরে ফেলি তাহলে হয়তো এগুলি আবার কমে যাবে। এই ধরনের প্রতারণায় যেন শরীক কেউ না হন, নিজের থেকে নিজেরই বুঝতে হবে। এদিকে গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের হাজার কোটি টাকা ক্ষতির দায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এড়াতে পারে না বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। শুরু থেকে নজরদারি করে ব্যবসার কাঠামো ঠিক করে দিলে লাখ লাখ গ্রাহককে এমন পরিস্থিতিতে পড়তে হতো না বলেও মনে করেন তারা। মাত্র 3 বছরে হাজার কোটি টাকার ব্যবসা, লোভনীয় অফারে লাখ লাখ গ্রাহকের হুমড়ি খেয়ে পড়া, কোটি কোটি টাকা আটকে গিয়ে গ্রাহকের মামলা, অতঃপর কোম্পানিটির শীর্ষ কর্মকর্তা গ্রেফতার। বলছি এ সময়ের আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির কথা। ই-ভ্যালির ভেলকিতে যখন আটকে গেছে লাখ লাখ গ্রাহকের টাকা, তখন ফেব্রুয়ারিতে 403 কোটি টাকা থেকে বেড়ে 15 সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির দায় দাঁড়ায় 543 কোটি টাকা। এর মধ্যে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান 205 কোটি 86 লাখ টাকা আর গ্রাহকরা পাবেন 311 কোটি টাকা। প্রায় একই পরিস্থিতি ধামাকা ইয়রঞ্জের মতো ই কমার্স প্রতিষ্ঠানগুলোর। গেল 20 বছরে দেশে এমন ঘটনা ঘটেছে বারবার। পরিবর্তন হয়েছে গ্রাহকদের নিয়ে ব্যবসার কৌশল, কিন্তু পরিবর্তন হয়নি তদারকির পদ্ধতি। এই কোম্পানিগুলোর ইন্টারমিডিয়েট স্টেজে যখন তারা একটু উঠে দাঁড়াচ্ছে তখন থেকে কিন্তু একটা কঠিন নজরদারির মধ্যে নিয়ে আসতে হবে, কারণ তারা বেশ মাল্টিপ্লায়ার রেটে কিন্তু তারা এই ব্যবসাটা ছড়াচ্ছে। এর আগেও ডেস্টিনি, যুবকের মতো প্রতিষ্ঠানগুলো স্বল্প পুঁজির লাইসেন্স দিয়ে ব্যবসা শুরু করলেও সেখান থেকে বিনিয়োগ নিয়ে বিভিন্ন কোম্পানি খুলেছে। প্রাতিষ্ঠানিক ও যৌথ বিনিয়োগ আয়ত্ত করার কৌশল করেছে। ই ফুড, ই হেলথ সহ বিভিন্ন নামে ডজন খানেক সেবার প্রতিষ্ঠান রয়েছে ই-ভ্যালিরও। গ্রেফতার হওয়ার পর ই-ভ্যালির সিইও রাসেলও বিনিয়োগ আকর্ষণের কৌশল স্বীকার করেছেন। আইনজীবীরা বলছেন প্রতারণা প্রমাণ হলে 12 বছর পর্যন্ত জেল হতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়কে অবশ্যই এটা খতিয়ে দেখতে হবে এবং তারা এটা দায়ভার এড়িয়ে যেতে পারবে না। প্রপারলি রুলস রেগুলেশন যেগুলি আছে সেটা ফলো আপ করে বিজনেস কন্টিনিউ করে, এবং সেটা না করলে এই কোম্পানিগুলি বা অর্গানাইজেশনগুলির এগেইনস্টে অ্যাকশন নেওয়া উচিত। মানি লন্ডারিং হয়েছে কিনা সেটা যদি মানি লন্ডারিং অ্যাক্ট 2012 এর আমাদের সেকশন 2 এর যে ডেফিনেশন এবং সেকশন 4 এর যে পানিশমেন্ট, তাহলে কিন্তু প্রায় 12 ইয়ার্স এর পানিশমেন্ট এখানে আসবে। এবং দুর্নীতি দমন কমিশনের 2004 এর আমাদের যদি সেকশন 20 অনুযায়ী ইনভেস্টিগেশন করে যদি এখানে সেই দুর্নীতি পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার প্রায় সেকশন 27 আমাদের পানিশমেন্ট কিন্তু হিউজ, প্রায় 10 ইয়ার্স এর মতো পানিশমেন্ট। সেক্ষেত্রে লাখ লাখ গ্রাহকের কোটি কোটি টাকার দায় কিভাবে, কতদিনে বা কোন কৌশলে মেটানো যাবে সে প্রশ্নের উত্তর আটকে গেছে ধূম্রজালে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, মডার্না কিংবা ফাইজারের টিকা নেয়ার দাবিতে সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ করেছেন শত শত প্রবাসী। সৌদি আরব অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিলেও তারা বলছেন নির্ধারিত টিকা ছাড়া যেতে পারবেন না কর্মস্থলে।
আর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকা ছাড়া প্রথম ডোজের কোনো টিকা নেই। মুঠোফোনে বার্তা পেয়ে হাসপাতালে এসে কাঙ্ক্ষিত ভ্যাকসিন না পেয়ে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। তাদের দাবি, মডার্না বা ফাইজারের ভ্যাকসিন ছাড়া তারা কর্মস্থলে ফিরতে পারবেন না। বললাম যে মেসেজ কেন আসলো, ওরা বলতেছে মেসেজ ভুয়া, সরকারি জিনিস ভুয়াই কিভাবে। 12 তারিখে মেসেজ দিছে টিকাটা মারবো, 12 তারিখেই আমরা এখানে আইছি সিলেট থেকে, আমরা 7 জন। আজ না কাল না পরশু না করে দেয়। সৌদি আরব এরই মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিলেও সে তথ্য নেই প্রবাসীদের কাছে। আর তাই এখনও যুক্তরাষ্ট্রে তৈরি ভ্যাকসিনের আশায় থাকতে গিয়ে ভিসার মেয়াদ শেষ হতে চলেছে অনেকের। তারপরও নাছোড়বান্দা মডার্না বা ফাইজারের জন্য। আমাদের সৌদি আরব চীনের কোনো টিকা নিবন্ধন আছে, কিন্তু তার 4 ডোজ দেওয়া যেতে হবে, কিন্তু 4 ডোজ 3 ডোজ দেওয়া যেতে হবে। আমরা 1 মাসের উপরে হচ্ছে নিবন্ধন করছি, আমাদের কোনো টিকা দিচ্ছে না, এবং কি আমরা প্রথম ডোজ এখনো পাই নাই। আমাদেরকে শুধু ওরা আশ্বাস দিচ্ছে। আন্দোলন করছি স্যার, আমাদের টিকা দরকার, আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যেতেছে। টিকা না দিতে পারলে তো আমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আমরা যাইতে পারবো না। হাসপাতাল পরিচালক বলছেন তাদের কাছে মডার্নার প্রথম ডোজ বা ফাইজারের কোনো টিকা নেই, দেয়া হচ্ছে শুধু সিনোফার্ম আর অ্যাস্ট্রাজেনেকা। না, ওরা খবর জান, ওরা ভুল তথ্য দেয়। সৌদি আরবে 5টা টিকা অ্যাকসেপ্টেড, 1 নাম্বার ফাইজার, 2 নাম্বার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যেটা, তারপরে হলো মডার্না, জনসন অ্যান্ড জনসন, এমনকি ইদানিংকালে সিনেটটা সিনোফার্ম তারা অ্যাকসেপ্ট করছে, কিন্তু ওদের মাথার মধ্যে শুধু মডার্না আর ফাইজার। এটা তো অ্যাস্ট্রাজেনেকা টিকা আপনি দেখেন সব জায়গায় চলতেছে, আমরা সবাই তো অ্যাস্ট্রাজেনেকা নিচ্ছি। ফাইজার নিতে গেলে অপেক্ষা করতে, এটা তো ধৈর্য ধরতে হবে, যেদিন পাবে আমরা তো বলি না যে পাবে না, তারা যখনই আমাদের কেন্দ্রে আসবে তখনই আমরা তাদের দিব। প্রবাসীদের যে কোনো জটিলতার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগের পরামর্শ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। অন্যদিকে মালদ্বীপ ও শ্রীলঙ্কার পাশাপাশি ইউরোপে নতুন রুটে বিমান চালুর চিন্তা করছে বাংলাদেশও। জুবায়ের ফয়সালের রিপোর্ট। অর্থনৈতিক উন্নতির সঙ্গে ভ্রমণেও বিমানে চড়ার আগ্রহ বাড়ছে দেশের মানুষের, বাড়ছে কাজের সন্ধানে দেশের বাইরে যাওয়া মানুষের সংখ্যাও। সেই সাথে অবস্থানগত কারণে দক্ষিণ এশিয়ায় নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনেও ঢাকাকে গুরুত্বপূর্ণ মনে করছে বিদেশি এয়ারলাইন্সগুলো। প্রায় 2 দশক পর বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান চালুর ঘোষণা দিয়েছে মিশর। ঢাকায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজও। 2002 সালের পর বিমান যোগাযোগ চালু করতে চায় উজবেকিস্তান। একইভাবে মালদ্বীপ, কলম্বোর পাশাপাশি ইউরোপেও নতুন রুট চালুর চিন্তাভাবনা করছে বাংলাদেশও। এভিয়েশন মার্কেট বাংলাদেশে যেটা আছে সেটা আমি বলবো যে একটা পৃথিবীর অনেক দেশে যে অনেক বড় একটা মার্কেট আছে, বাট দুঃখজনক হচ্ছে এই মার্কেট শেয়ার আসলে আমাদের বাংলাদেশি ক্যারিয়ারগুলো ইনক্লুডিং বাংলাদেশ বিমান, প্রাইভেট এয়ারলাইন্স হিসাবে ইউএস বাংলা, আমরা আসলে সেভাবে পর্যাপ্ত মার্কেট শেয়ার নিতে পারি নাই, যেটা ফরেন ক্যারিয়ারের কাছে অলমোস্ট 70% মার্কেট শেয়ার আছে, আর আমাদের বাংলাদেশি ক্যারিয়ারের কাছে আছে 30%-এর কাছাকাছি। প্রথমবারের মতো বাংলাদেশে একটা এয়ারলাইন্স কলম্বো এবং মালয়েতে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। সাথে আমাদের ইন ফিউচারে আমাদের আসলে এই কোভিডকালীন সময়ের জন্য আমাদেরকে কিছুটা প্ল্যানের ভিতরে আমাদের চেঞ্জ আনতে হয়েছে। আমরা ইউরোপের বেশ কিছু ডেস্টিনেশন ইতিমধ্যে কাজ শুরু করেছি। নতুন রুটে ফ্লাইট চালু হলে এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে, তবে এজন্য বাড়াতে হবে বিমানবন্দর পরিচালনায় আন্তর্জাতিক মানের দক্ষতা, এমন মত এভিয়েশন বিশেষজ্ঞদের। এখন কিন্তু অনেক বিদেশি এয়ারলাইন বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে এবং এটা কিন্তু আরও বাড়বে। বৈদেশিক আয়ের সংস্থান আরও বাড়তে পারত, কিন্তু আমাদের এই সীমাবদ্ধতার কারণে, এয়ারপোর্টের হ্যান্ডলিং ক্যাপাসিটি সীমাবদ্ধতার কারণে এই কাজগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। প্যাসেঞ্জারদেরকে ওয়েটিং টাইম, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, এটার জন্য যে ধরনের সক্ষমতা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থাকা দরকার, আমার মনে হয় সেখানে যথেষ্ট অপ্রতুলতা আছে। এখন যদি আবার নতুন করে আরও বেশ কিছু এয়ারলাইন অপারেট করে, তাহলে সেই ক্ষেত্রে এই ফ্যাসিলিটি কিন্তু অপ্রতুল হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করছে 16টি দেশে, আর বেসরকারি নভো এয়ার 1টি এবং ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে 9টি দেশে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বখ্যাত ব্র্যান্ড লরিয়েল, মেরিকা কিংবা বায়োঅ্যাকোয়ার মতো প্রসাধনী সামগ্রী পাওয়া যায় মাত্র 50 থেকে 100 টাকায়। ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি এই নকল পণ্য ছড়িয়ে পড়ছে রাজধানী সহ বিভিন্ন শহরের পার্লার, সেলুন আর স্পাগুলোতে। রাজধানীতে এমন একটি ভেজাল কারখানায় মালিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তোহা খান তামিমের রিপোর্ট। ত্বক বা চুলের যত্নে কিংবা রূপসজ্জায়
পার্লার বা সেলুনের শরণাপন্ন হন মানুষ। এসব প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে সাধারণত যাচাই করা হয় না পণ্যের মান, আর এই সুযোগটাই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। সম্প্রতি রাজধানীর কামরাঙ্গীরচরে এমন একটি কারখানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ, যেখানে তৈরি করা হয় স্পা সেন্টার ও পার্লারে ব্যবহৃত নকল প্রসাধনী। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের বডি লোশন, হেয়ার স্পা ক্রিম, হোয়াইটনিং লেজার ফেস প্যাক সহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ প্রসাধনী পণ্য জব্দ করা হয়। আটক করা হয় মূল কারিগরকে। পুরান ঢাকা থেকে পণ্যের চাহিদা অনুযায়ী কেমিক্যাল নিয়ে আসেন ব্যবসায়ীরা। কারখানায় বিশেষ মেশিনে প্রক্রিয়ার পর বোতলজাত করা হয়। পরে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের লেবেল লাগানো হয়। এসব ভেজাল পণ্য ব্যবসায়ীরা কারখানা থেকে সরাসরি নিয়ে যান পুরান ঢাকার চকবাজারে। পরে সেখান থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন বড় পার্লার, সেলুন ও স্পা সেন্টারগুলোতে। কেমিক্যাল দিলে আমরা গ্যালানে বইরালে আসে আর মিক্সার করে বাসায় বানাই। লেবেলটা আমরা ফ্রেশ করে লই, আর কোটাগুলো যে চোখে পাওয়া যায় অন্য কিছু বানায় লই, ডাইস বানায় লই। পুলিশ বলছে রাজধানী সহ দেশের বড় শহরগুলোর পার্লারে দেদারসে ছড়িয়ে পড়ছে এসব নকল পণ্য। পার্লারের যারা ভোক্তা, যারা পার্লার ব্যবহার করতে যায়, তারা তো আসলে তাদেরকে কি ধরনের প্রসাধনী দিচ্ছে, ব্যবহার করছে, এটা তো আসলে যাচাই বাছাই করার সুযোগ থাকে না। তো যার কারণে তাদেরকে এই সমস্ত নকল প্রসাধনী দিয়ে তাদেরকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করা হয়। এই ট্রিটমেন্টের কারণে দেখা যায় যে দীর্ঘদিন যারা পার্লার ব্যবহার করে সে সমস্ত লোকজন অসুস্থ হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে কেমিক্যাল নির্ভর এসব ভেজাল প্রসাধনী ব্যবহারে চর্মরোগ, ত্বকের ক্যান্সার সহ বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিদেশে চাকরির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চক্রটি সামাজিক মাধ্যম ব্যবহার করে 6 মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার জানান, রাজধানীর কল্যাণপুর থেকে গ্রেফতার করা হয়েছে প্রতারক চক্রের এই সদস্যদের। কানাডা, যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়ার মতো উন্নত বিভিন্ন দেশে চাকরি ও বসবাসের স্বপ্ন দেখিয়ে বিভিন্ন সাইটে দেওয়া হচ্ছে চটকদার বিজ্ঞাপন। লোভে পড়ে এই ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন অনেকে। এমন একটি চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চক্রের একটি গ্রুপ প্রথমে টার্গেট করা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বন্ধুত্ব গড়ে তোলে। পরে বিদেশে চাকরির আশা দেখিয়ে বিভিন্ন ফির বাহানায় টাকা জমা দিতে বলে। সি হোল্ডার যে আছে তার অ্যাকাউন্টে টাকা পাঠায়, আমরা ফ্লো চার্টে দেখেন। সেখান থেকে কিন্তু একটা মানি কালেকশন এজেন্টের নিকট যায়। মানি এজেন্ট কালেকশন যে করে সে হলো ম্যানেজারের নিকট টাকা পাঠায়। সেখান থেকে একটি তাদের যে মাস্টারমাইন্ড যে থাকে তার কাছে যায়। ডিবি পুলিশ বলছে ব্যাংকের মাধ্যমে প্রতিদিন 10 থেকে 15 লাখ টাকা লেনদেন করত চক্রটি। 257টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেবিট কার্ড 234টি, মোবাইল ফোন 8টি, মোবাইল সিম 11টি উদ্ধার করে। মোট অ্যাকাউন্ট 31টি এবং মোট 240টি সেভিং এবং কারেন্ট অ্যাকাউন্টসে তাদের নিকট পাওয়া যায়। চক্রের মূল হোতা কথিত বসকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শর্টকাটে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে কখনো বন্দর, আবার কখনো বা কাস্টমস কর্মকর্তার পরিচয়। আবার কারো কাছ থেকে টাকা আদায় করা হতো কাস্টমস কর্মকর্তা পরিচয়ে বিমানবন্দর থেকে কম দামে স্বর্ণের বার এনে দেওয়ার নামে। পুলিশের হাতে আটক হওয়ার পর বের হয়ে আসছে ভিন্ন কৌশলের 2 প্রতারকের কাহিনী। চট্টগ্রাম থেকে নূরজামাল আতিকের ক্যামেরায় কমলদের রিপোর্ট। মোবাইল ব্যবসায়ী মুন্না কৌশলে তার সাথে সম্পর্ক স্থাপন করে কথিত কাস্টমস কর্মকর্তা সেকেন্দারের ড্রাইভার নূর মোহাম্মদ ওরফে নূর মামা। পরবর্তীতে দুজনে এসে তার হাতে গছিয়ে দেয় সোনালী রং মোড়ানো টাইলস। প্রস্তাব দেওয়া হয় স্বর্ণের বারের ব্যবসার। বিশ্বাস অর্জনের জন্য গাড়ি করে তাকে বন্দর ও কাস্টমস এলাকায় ঘুরিয়ে এনেছিল প্রতারকরা। স্বর্ণের বারের লোভের মুখে পড়ে প্রতারকদের হাতে তুলে দেয় নগদ 2 লাখ টাকা এবং 2টি দামি মোবাইল সেট। লোকটা আমাকে কাস্টম অফিসার হিসেবে পরিচয় দিয়েছিল এবং বন্দরও নিয়ে গিয়েছিল বেশ কয়েকবার। উনি আমাকে একটা ব্যাগের কোণা থেকে একটু স্বর্ণের গোল্ড দেখাইছিল। দেখার পর আমাকে আর ফুল দেখতে দেয় নাই, উনি আবার তালাবদ্ধ করে দিয়েছে, এটা বলতে খুলবে না। চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ প্রথমে কথিত বন্দর সচিব সেকেন্দারকে গ্রেপ্তার করে। পরবর্তীতে পুলিশের কাছে আরও প্রতারণার অভিযোগ আসতে থাকে সেকেন্দারের বিরুদ্ধে। সবশেষ গ্রেপ্তার হয়েছে প্রতারক সেকেন্দারের কথিত ড্রাইভার নূর মোহাম্মদ। বন্দরের সামনে আমি ট্যাক্সি ক্যাব তো হলুদ গাড়ি তো বিভিন্ন জায়গায় রাখা যায়, ওখানে আমি গাড়ির মধ্যে বসে আড্ডা মারতাম। এমনি যাই এর ভিতরে দাঁড়ায় থাকতাম, যে কারোর সাথে কথা বলতাম না।
পুলিশ জানায় নগরীর স্টেশন এলাকা ছিল এই প্রতারক চক্রের মূল ঘাটে। এখানে মূলত তারা নানা কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার জন্য সাধারণ মানুষকে টার্গেট করত। সচিব পরিচয় দিয়ে চাকরি, কাস্টম অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন স্বর্ণ বা মূল্যবান জিনিসপত্র তাদেরকে সেল করবে বলে প্রতারণা করত। কথিত বন্দর সচিব ও কাস্টমস কর্মকর্তা সেকান্দার আলীর বিরুদ্ধে প্রতারণার শিকার ভুক্তভোগীরা 4টি এবং নূর মোহাম্মদের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ শিশু রাহাতের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই মুহূর্তে আনুমাছি ঘাট এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক। জাফর, আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের যে কর্ণফুলী নদীতে যে শিশুটি 24 ঘন্টা আগে নিখোঁজ হয়েছে, সেই শিশুটি পাওয়া গিয়েছে এরকম আমরা একটা তথ্য পেয়েছি, অর্থাৎ নৌবাহিনীর 1 নম্বর ঘাটে। তাই আমরা ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলের সাথে কিন্তু আমরা 1 নম্বর গেটের পাশে এসেছি। তবে এখনো পর্যন্ত এখানে যে লাশ যে পাওয়া গিয়েছে বলে যে আমরা তথ্য পেয়েছিলাম ফায়ার সার্ভিসের মাধ্যমে বা যারা ডুবুরি দলের মাধ্যমে, কিন্তু সেই লাশটি এখনো পাইনি। তবে পাশে আরেকটি ঘাট রয়েছে, সেই ঘাটে লাশটি আসে বলে এরকম তথ্য আমরা পাচ্ছি এবং এখানে তার স্বজনরা এসেছে এবং উৎসুক জনতা এসেছেন। তবে লাশটি পাওয়া গিয়েছে, তবে কোন ঘাটে লাশটি পাওয়া গেছে সেটা এখন নিশ্চিত করে আমরা বলতে পারছি না। কিছুক্ষণ আগে আমরা যেখানে যে আনুমি মাঝুঘাট যেখানে ছিলাম সেখানে ফায়ার সার্ভিসের যে দল রয়েছে, ডুবুরি দল রয়েছে, তাদের সাথে আমরা এই ট্রলারে করে আমরা কিন্তু এখন আরেকটি ঘাটে এসেছি। কিছুক্ষণ পরে কিন্তু তারা আরেকটি ঘাট, অর্থাৎ নৌবাহিনীর যে প্রথম যে ঘাট রয়েছে সেই ঘাটে যাবে। সেই ঘাটে যাওয়ার পর আমরা হয়তো নিশ্চিত হবে যে লাশটি পাওয়া গেছে কিনা। আমি আপনাকে বলি, গতকাল যে দুপুর 2টার সময় আনুমাঝি ঘাটে গোসল করতে নামছিলেন 5 থেকে 6 জন শিশু, তখন তারা কিন্তু ভাটার তোড়ে কিন্তু তারা ভেসে যায়। পরবর্তীতে 5 জনকে উদ্ধার করা সম্ভব হলেও কিন্তু একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। সে রাহাত সেই এখন 24 ঘন্টা ধরে সে নিখোঁজ রয়েছেন এবং তার খুঁজে কিন্তু ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল অব্যাহত রেখেছে, অভিযান অব্যাহত রেখেছে। তবে তার মা বাবার দাবি, তার মা বাবা কান্নাকাটি করছেন। কালকে রাতেও কিন্তু তারা এখানে ছিলেন এবং রাত ধরে এখানে ছিলেন এবং সকাল থেকে আবার ভোরে কিন্তু তারা নদীর পাড়ে এসেছেন এবং তাদের একটাই দাবি, তাদের রাহাতকে যদি জীবিত না পায় অন্তত তাদের ছেলের মৃত লাশের চেহারাটি দেখতে পারে, সেই আকুতি তারা জানাচ্ছেন। আমি একটু বলি, এই যে 13 বছর বয়সী এই রাহাতের তারা মাদার বাড়িতে থাকেন। তারা এক ভাই এক বোন এবং তাদের গ্রামের বাড়ি বরিশালে। তো আমরা যত প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি, লাশ পাওয়া গেছে। কিছুক্ষণ পর হয়তো যে লাশটি যদি আমরা সেখানে যাই তাহলে হয়তো দেখাতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জাফর। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধারের ঘটনা সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। পদ্মার ভাঙনে মুন্সিগঞ্জে বিলীন হচ্ছে বসত বাড়ি সহ ফসলি জমি, হুমকিতে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভুক্তভোগীদের। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মার ভাঙনে এভাবেই বিলীন হয়ে যাচ্ছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধানকরা ও সরিষাবন গ্রাম। গ্রাস করে নিচ্ছে বসত বাড়ি, ফসলি জমি সহ বিস্তীর্ণ জনপদ। পদ্মার থাবার হুমকিতে পড়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘরও। সরিষাবন গ্রামের সালাম ব্যাপারী ও শাহিদা বেগম দম্পতি নতুন ঠিকানা পেয়ে তা হারাতে বসেছেন। তাই আধা পাকা ঘরটি ভেঙে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘরটার ভিতরে আমি থাকতে পারলাম না, 6 মাস ঘরে থাকছি। এরপরে নদীতে ভাঙতে আছে, এদিকে কোনো প্রশাসন কোনো কিছু করে না। এমন দুর্যোগের সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনকেও পাশে না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। গরু পশু যা আছে সবকিছু আমাদের লইয়া অসহায় আছে আর কি। স্কুল, আমাদের বিটা, আমরা যেখানে রয়েছি এগুলো সবই ভেঙে গেছে। ভাঙন ঠেকাতে 446 কোটি টাকার স্থায়ী প্রকল্প গ্রহণ করেছে সরকার। মুন্সিগঞ্জ জেলার মধ্যে প্রায় 1,80,000 জিও ব্যাগের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করার চেষ্টা করতেছি। এর মধ্যে 1,60,000 প্লাস জিও ব্যাগ কাজের বাস্তবায়ন হয়ে গেছে। গত 30 বছরে পদ্মার অব্যাহত ভাঙনে টঙ্গিবাড়ি ও লৌহজং উপজেলার 58 গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। পদ্মার এই রুদ্র মূর্তি চলছে গ্রামটিতে, সেখানে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। মুন্সিগঞ্জের ধানকরা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যাদের দলে গণতন্ত্রের চর্চা নেই তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি একথা বলেন।
গতবারের মতো এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের ইঙ্গিত দেন ওবায়দুল কাদের। তারা মুখে গণতন্ত্র বলে, তাদের নিজেদের ঘরেই গণতন্ত্রের কোনো চর্চা নেই, তাদের সম্মেলন হয় না, তাদের কমিটি হয় না। আমাদের সংবিধান অনুযায়ী এই নির্বাচন কমিশন গঠন করা হবে। এ ব্যাপারে রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি গঠন করেছিলেন, সেখানে বিএনপিরও প্রতিনিধিত্ব ছিল। নির্বাচন যথাসময়ে হবে, সম্মেলনও ইনশাল্লাহ যথাসময়ে হবে। মারা যাননি, কিন্তু মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের 3 ব্যক্তির নাম। এতে করোনা টিকার নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র লাগে এমন কোনো কাজই তারা করতে পারছেন না। আর নির্বাচন অফিসে মাসের পর মাস ঘুরেও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন বিষয়টি দ্রুত সংশোধন করা হবে। হারুনুর রশিদের রিপোর্ট, ছবি তুলেছেন সাইমা আকন্দ। শিপন মিয়া, জুবায়ের হোসেন ও মোফাজ্জল হোসেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। জলজ্যান্ত মানুষ, দিব্যি চলাফেরা কাজকর্ম করে বেড়ালেও সরকারি তথ্য বলছে তারা মৃত। তাদের মৃত দেখিয়ে সবশেষ ভোটার হালনাগাদ তালিকা থেকে বাদ দেয়া হয়। জাতীয় পরিচয়পত্র হাতে থাকলেও তা আর কোনো কাজে আসছে না জীবিত থেকেও মৃত এই 3 ব্যক্তির। এতে করোনা টিকা সহ সরকারি বেসরকারি কোনো সেবাই নিতে পারছেন না তারা। এ অবস্থায় কাগজে কলমে মৃত থেকে জীবিত হতে নির্বাচন অফিসে আবেদন করলেও প্রতিকার মিলছে না। তারা এটা দেখে বলতেছে আপনি তো মৃত, যে আমি মৃত কিভাবে হইলাম, এটা কিভাবে সংশোধন করুন যায়, এটা তো আপনারা করে দিবেন, আপনারা এটার দায়িত্বে আপনারা সব কিছু। তারা এই যে দিনের পর দিন ঘুরাইতেছে। আবেদন করলাম, আবেদন করার পরিপ্রেক্ষিতে আজও পর্যন্ত আমাদের এই কাজের কোনো অগ্রগতি নাই, অবনতির দিকে যাচ্ছে। আমি হিরে ঈশ্বরগঞ্জে গেলাম, যাওয়ার পরে হিরে আবেদন করে তো এলাম। এটা আবেদন করতে আমি অনেক দিন গেছি, যাওয়ার পর ওখানে এটা বইতেছে না। এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। যে দায়িত্বে ছিল একজন লোক, তার ভোটার লিস্টে তার নাম তুলবে, তার একটা রেসপন্সিবল লোক, সেই লোকটা যদি একটা জীবিত মানুষকে মৃত দেখায়, তার তো পানিশমেন্ট হওয়া উচিত। এটা নিঃসন্দেহে একটা চরম মানবাধিকার লঙ্ঘন। তবে উপজেলা নির্বাচন কর্মকর্তার আশ্বাস, শিগগিরই বিষয়টি সংশোধন হবে। দরখাস্ত পাওয়ার সাথে সাথে আমরা সিনিয়র জেলা নির্বাচন মহোদয়ের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনে প্রেরণ করেছি এবং জেলা নির্বাচন মহোদয় কমিশনের সাথে কথা বলছেন, দ্রুত এটা সমাধান হবে। 2019 সালে সবশেষ মৃত্যুবরণকারীদের নাম বাদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন কমিশন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। গত কয়েক মাস ধরে ঘন ঘন লোডশেডিংয়ে রংপুর সহ বিভাগের 8টি জেলার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত 2 সপ্তাহ ধরে এর মাত্রা আরও বাড়ায় কলকারখানায় বিঘ্নিত হচ্ছে উৎপাদন। প্রধান প্রকৌশলী জানিয়েছেন, 850 মেগাওয়াট চাহিদার বিপরীতে কম বিদ্যুৎ সরবরাহ এবং বড় পুকুরিয়া সহ এই অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হওয়ায় এই অবস্থা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ইদানিং এখানকার মানুষ বলতে শুরু করেছে বিদ্যুৎ এখানে থাকে না, মাঝে মাঝে আসে। গত 2 সপ্তাহ ধরে লোডশেডিং এর মাত্রা বেড়েছে। দিনে 10 থেকে 12 বার করে যাওয়া আসা করছে। 1 ঘন্টা চললে কোথাও কোথাও 2 ঘন্টাও বন্ধ থাকছে। এমনিতেই গরম, তার উপর বিদ্যুতের যাওয়া আসায় ভোগান্তিতে মানুষ। মানে রুমের ভিতরে থাকাই যায় না, আর কারেন্ট গেলে তো 1-1.5 ঘন্টার আগে আসেই না। কারেন্ট না থাকলে তো ভাই অনেক সমস্যা হয়, যে বাচ্চা কাচ্চা নিয়ে কান্নাকাটি করে। ঘন ঘন লোডশেডিং হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গরমে বাচ্চা কাচ্চা নিয়ে খুব টাফের মধ্যে আমরা থাকি। কলকারখানায় কাজ হচ্ছে না, তাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক সময় কাজ নিয়ে করতে পারতেছি না, অনেক সমস্যা হচ্ছে। যে সময়গুলো শ্রমিকরা কাজ করে সেই সময়গুলো আর কি কারেন্ট থাকে না। যে ভোল্টেজ পাই ওটা মাঝে মধ্যে বেশি মতো আমাদের চলে না। এই অঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দার্ন পাওয়ার সাপ্লাই কোম্পানি নেসকো বলছে, বড় পুকুরিয়া সহ এই অঞ্চলের উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। চাহিদার 850 মেগাওয়াটের মধ্যে 200 মেগাওয়াট কম পাওয়া যাচ্ছে। যেদিন বড় পুকুরিয়া বন্ধ হচ্ছে সেদিন প্রায় 200 মেগাওয়াটের মতো লোডশেড হচ্ছে সারা রংপুর বিভাগে, মানে ইনক্লুডিং পল্লী বিদ্যুৎ এবং নেসকো। বিদ্যুতের সঞ্চালন গতি নির্ভর করে স্থানীয় উৎপাদন কেন্দ্রগুলোর উপর। এমনিতেই এই অঞ্চলে উৎপাদন কেন্দ্র কম, যে কটাও বা আছে সেগুলো কোনো কারণে বন্ধ হলে তার প্রভাব পড়ে পুরো উত্তরের জনপদে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বাজারে হু হু করে বাড়ছে ডিম ও মুরগির দাম। 1 মাসের ব্যবধানে সোনালির দাম বেড়েছে 80 থেকে 100 টাকা, ব্রয়লারে বেড়েছে 30 টাকা পর্যন্ত। ক্রেতারা হিমশিম খেলেও বিক্রেতারা বলছেন চাহিদা বেড়ে যাওয়ায় বাড়ছে দাম।
দৈনিক খাবারে সহজেই আমিষের যোগান দেয় ডিম ও মুরগি। এজন্য বাজারে এলেই ভোক্তারা আসেন ডিম ও মুরগি কিনতে। কিন্তু দিন দিন দর বাড়তে থাকায় হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের। দেশি যে সাইজের মুরগিটা আমরা 300-350 টাকা নিতাম, পাকিস্তানিটা ওই সেম দামটাই চাচ্ছে আর কি। দামে কিনতে আসছি, তার চেয়ে একটু দাম বেশি। বিক্রেতারা জানালেন, করোনার কারণে অনেক খামার বন্ধ ছিল। লকডাউন তুলে দেওয়ার পর থেকেই বেড়েছে বিয়ে শাদী সহ নানা অনুষ্ঠান, আর এতেই এলোমেলো চাহিদা আর যোগানের হিসাব, যার প্রভাব পড়েছে দামে। মুরগি নাই, এই কারণে দামটা বাড়ছে। আগে কিনতাম আমরা 220, এখন 280। 280 টাকা কেজি মুরগি মনে হচ্ছে কাস্টমারে খুব কম কিনতেছে। ঊর্ধ্বমুখী ডিমের বাজারও। এক মাসে 1 ডজন দেশি মুরগির ডিমের দাম বেড়েছে 30 টাকা, ফার্মের 15 ও 1 ডজন হাঁসের ডিমের দাম বেড়েছে 10 টাকা। এখানেও বিক্রেতাদের দাবি, চাহিদা বাড়লেও বাড়েনি যোগান। লাল ডিম ছিল 100 টাকা, 5 টাকা, 10 টাকা, এখন 15 টাকা। এবং হাঁসের ডিম ছিল 150, এখন 160। দেশি ডিমটার দামটাও একটু বাড়তি। আগে 140 করে নিতাম, আজকে 160-এর মতো। বাজারে সরকারি সংস্থার নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। খামার পর্যায়ে উৎপাদন ঠিক রাখতে পদক্ষেপ নেওয়ারও পরামর্শ তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সাজ রব। দেশটিতে দলটির কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে 7 বছর আগে, তাই নেতাকর্মীরা নতুন নেতৃত্ব চান। তাদের আশা, দলীয় প্রধান এবার যুক্তরাষ্ট্রে এসে আওয়ামী লীগের নতুন কমিটি দেবেন। এই জন্য বিভিন্ন পদ পেতে মরিয়া অনেকে। তাদের শোডাউনে এখন মুখর নিউ ইয়র্কের বাঙালি পাড়া। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদে এসে 2011 সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি দিয়েছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। এরই মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই কমিটি। গুঞ্জন উঠেছে শেখ হাসিনা এবার ফের নতুন কমিটি দেবেন, আর এ খবরে সভাপতি সেক্রেটারি পদে লড়াই বেশ জমে উঠেছে। সভাপতি হিসেবে ফ্লোরিডার ফজলুর রহমান, নিউ ইয়র্কের মাসুদুল হাসান ও প্রদীপ করের নাম শোনা যাচ্ছে বেশ জোরে সোরে। যারা দায়িত্বে আছে তারা এই দায়িত্বটা পালন করছে না, এবং তারা কখনোই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি হোক এটা তারা মনে হয় চায় বলে আমাদের মনে হয় নাই কোনো সময়। বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানকেও শক্তিশালী প্রার্থী মনে করছেন কেউ কেউ। তবে এবার যে নতুন কমিটি হবেই এ বিষয়ে কোনো তথ্য নেই তার কাছে। অমুক প্রেসিডেন্ট হচ্ছেন, অমুক সেক্রেটারি হচ্ছেন, আমার কোনো ধারণা নাই। দলের সেক্রেটারি পদেও প্রার্থী অনেক। এদের মধ্যে আছেন বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কাজী কয়েস, হিন্দুল কাদের বাপ্পা, এমদাদ চৌধুরী, জাকারিয়া চৌধুরী, নুরুল আমিন বাবু ও আব্দুল কাদের মিয়া। নতুন নেতৃত্ব এবং মেধাবী নেতৃত্বের গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ। সেক্ষেত্রে আমি মনে করি এবার মেধাবী এবং তরুণ সাবেক ছাত্রলীগের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। বর্তমান কমিটির মেয়াদ ছিল 3 বছর। 7 বছর আগেই তা পেরিয়ে গেছে। 2015 সালে এই কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানকে বহিষ্কার করা হয় দল থেকে। অনেকেই মনে করেন দলীয় প্রধান শেখ হাসিনা এবার নিউ ইয়র্কে এসে নতুন কমিটি দিতে পারেন, আর সেই কমিটিতে স্থান পেতে পারে নতুন কোনো মুখ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাত্র 3 বছরে এই ভ্যালির 1000 কোটি টাকার ব্যবসা, অর্থ আত্মসাতে মুন্সিয়ানা দেখিয়েছে ধামাকাও। গ্রাহকের মতো বিশ্বাসী কাল হয়েছে পণ্য সরবরাহকারীদের। সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা নিয়ে ভুল তথ্যে প্রবাসীদের বিক্ষোভ। আগ্রহ শুধু মডার্না ও ফাইজারে, অনুমতি থাকলেও নিতে চান না অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। এবং মাত্র 50 থেকে 100 টাকায় মিলছে বিশ্বখ্যাত ব্র্যান্ড লরিয়েল মেরিকার কসমেটিক্স। ব্যবহার হয় ক্ষতিকর কেমিক্যাল, ছড়িয়ে পড়ছে পার্লার, সেলুন আর স্পাগুলোতে। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।